নিফটি কিন্তু আবার পড়া শুরু হয়ে গেছে, মানে মুভমেন্টটা এরকম হয়েছে, দেখে মাঝে মাঝে মনে হচ্ছে বিরাট চমকদার, কিন্তু আসলে চমকদার কিছু না, বরঞ্চ কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড। যেরকম আইটি সেক্টরের কথা যদি বলি, যে কোনো সেক্টরের কথা নিয়ে যদি বলি, সেক্টরটা কিরম জায়গায় রয়েছে, এরকম পজিশনে ছিল। এইবার এখান থেকে পড়ছে, যেই পড়লো এতটা, আবার একটু উঠলো, আবার ওখানটা পড়লো, আবার এইটুকু উঠলো, আবারও পড়লো, উঠলো, আলটিমেটলি কিন্তু ডাউন ট্রেন্ড। যদি লং টার্মে কোনো চার্টের ক্ষেত্রে দেখেন, সেখানে দেখতে পারবেন যেখানে কিন্তু টোটালি ডাউন ট্রেন্ড, যদিও একটুখানি উঠছে আর দেখে মনে হচ্ছে যে এবার একটা এক্সপেকটেশন হবে, আবার একটু উঠলো দেখে মনে হলো জাস্ট 1-2% উঠলো আবার, কিন্তু আলটিমেট যদি টোটালটা যোগ করেন দেখতে পারবেন প্রায় 12%, 16%। নিফটি আইটি তো 22% পড়ে গেছিল শুধু এক বছরের মধ্যে। শুধু এক বছরের কথা বললেও ভুল হবে, টোটালি কিন্তু ডাউন ট্রেন্ড এবং টোটালি নেগেটিভ। ন্যাচারালি তার লং টার্ম এফেক্ট আপনার পোর্টফোলিওটা বুঝতে পারবেন যে পোর্টফোলিওগুলো কিন্তু পড়ছে। যদিও সাময়িকভাবে দেখে মনে হচ্ছে এবারে ইমপ্রুভ হবে, এই একটা ভালো দিচ্ছে রেজাল্ট, এবারে জাম্প করছে, অনেকে এইগুলোকে কিন্তু একটা সুযোগ মনে করে এবং সেই অনুযায়ী প্রতিবারে এইরকম একটা জায়গাতে কিংবা এরকম একটা জায়গাতে বাই করছে। তারপরে এটা কিন্তু একটা ট্র্যাপ তৈরি করে দিচ্ছে, অর্থাৎ এরপরে আর বাড়ছে না, এরপরে আবার শুধু কমেই যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে এটা। তো সেই জন্য কোনো এই ধরনের জায়গাতে এন্ট্রি করাটা খুব বাজে কাজ, ভুল কাজ। নিফটি যদি আজকে দেখি, নিফটি কিন্তু 25,280 কাছে চলছে এই মুহূর্তে। 25,280, 290 এর মোটামুটি ট্রেড করছে, 290 এর মধ্যে ট্রেড করছে। মানে আমাদের যে লাস্ট ব্যারিয়ার ছিল, যেটা দেখে নিয়ে আমরা ভেবেছিলাম যে সাপোর্টটাকে, সেই সাপোর্টটাকে কিন্তু ভেঙেছে। অর্থাৎ এখানে যে 300 যে সাপোর্টটা ছিল সেটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। অর্থাৎ এবারে যে ফল হচ্ছে সেটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছে 300 মানে 280-90। যদি এটাকে ভাঙে তাহলে কিন্তু অনেকটা ফ্রি ফল ঘটবে এবং আবার একটা কারেকশন বড় দেখা যাবে। এখানে একটা বড় রিস্কের ব্যাপার তৈরি করছে এবং সেখানে কারণ হচ্ছে, আমরা আগেও আলোচনা যেগুলো করেছিলাম, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর ডিআই এর মধ্যে কিন্তু এবারে একটা উইকনেস দেখা যাচ্ছে। যে ভয়টা পাওয়া গেছিল সেটাই কিন্তু কাজে লাগলো। অর্থাৎ ডোমেস্টিক এতদিন ধরে ইনস্টিটিউশনাল ইনভেস্টর টেনে নিয়ে গেছে, 2 বছর ধরে প্রচুর কিনেছে, যতই এফআই সেল করেছে এরা তত কিনে গেছে, কখনো কখনো বেশি কিনে গেছে, যার ফলে মার্কেটটা কিন্তু পড়েনি। যতবারই সেল হচ্ছে ততবার কিনছে, সেল হচ্ছে কিনছে, কিন্তু এখনো এফআইআই কিন্তু পাওয়ার বেশি, যে কারণের জন্য ডিআইআই কতদিন কিনবে, কত বছর ধরে কিনে যাবে, কিনতে পারছে না। ন্যাচারালি ডিআই এবারে, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এরা এবারে ডাউন হয়ে গেল। ডিআইআই যদি কনস্ট্যান্টলি এরকমভাবে ডাউন হতে থাকে তাহলে আলটিমেট তার রেজাল্ট কিন্তু খুব খারাপ। এবং মার্কেটের ক্ষেত্রে আমরা যদি এইরকম চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে আমরা মার্কেটকে কিন্তু 25,000 জায়গা থেকে নিচে পড়ে যেতে দেখবো। মানে আমাদের নিফটি কিন্তু আমাদের 25,000 যে ব্যারিয়ার সেটাকে ভেঙে দেবে। যদি সেটা হয়ে থাকে, অর্থাৎ ডিআইআই দুজনে সেল করা শুরু করে, কিংবা ডিআইআই সেল করলো না, শুধু এফআইআই সেল করে গেল, কিনলো না, তাহলেও কিন্তু একটা বড় প্রবলেম শুরু হয়ে যাবে। 2 নম্বর যেটা রয়ে গেল সেটা হচ্ছে রুপি ডেপ্রিসিয়েশন। এই রুপি ডেপ্রিসিয়েশন কিন্তু এখনো কন্টিনিউ চলছে। রিজার্ভ ব্যাংকে যদিও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, লিকুইডিটি বাড়ানো হচ্ছে, ব্যাংকগুলোর ক্ষেত্রে কিছু চেঞ্জেস করা হচ্ছে, তা সত্ত্বেও এই প্রবলেমটা একটা ইম্প্যাক্ট পড়ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রেজাল্টগুলোর ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়া, অর্থাৎ আমাদের যেসব রেজাল্টগুলো দেখা গেছে সেগুলো খুব একটা ভালো রেজাল্ট আসছে না, এক্সপেকটেশনের তুলনায় কম। এটা একটা নেগেটিভিটি তৈরি করেছে। লাস্ট ওয়ান যেটা, সেটা বলবো, সেটা নিফটি আইটির ক্ষেত্রে বেশি পরিমাণ কাটছে, সেটা হচ্ছে ইউএস ট্রেন্ড। ইউএসএ কিন্তু যতই ডলার পাওয়ারফুল হোক না কেন, আলটিমেটলি তাদের একটা রিসেশন ফিয়ার রয়ে গেছে, যার জন্য ইউএসএর একটা রিসেশন ফিয়ার আর ট্রেড ডিল যেটা ছিল, ডিলটাও খুব একটা সাকসেসফুল খুব বেশি মাত্রায় হয়নি, নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে, যে কারণের জন্য এইটাও একটা নেগেটিভ পয়েন্ট। আজকে যে ছোট ছোট কতগুলো কোশ্চেন ছিল সেগুলো ক্লিয়ার করব। KRN হিট এক্সচেঞ্জার, এই ব্যাপার নিয়ে একজন কথা বলেছিলেন, তার উত্তরে মানে ওর নাম হচ্ছে খান, তাকে ছোট করে বলা দরকার। সে হচ্ছে KRN এক্সচেঞ্জ, যেটা হিট এক্সচেঞ্জ, কাজ কি? কাজ হচ্ছে এইচ ভ্যাক যে ব্যাপারটা, প্লাস ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, এগুলোর ওপরে কিন্তু কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে রেফ্রিজারেশনের যে পার্টসগুলো, ইকুইপমেন্টগুলো, সেগুলো কিন্তু বিক্রি করে। কোম্পানিটা সলিড ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করে, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস এগুলোর উপর কাজ করছে। গ্রোথ যে রয়েছে, গ্রোথটাও কিন্তু ভালো রয়েছে, কিন্তু রিসেন্ট কিছু কারেকশন হচ্ছে, এইগুলো একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে ফান্ডামেন্টালে জানতে চেয়েছিলে। ফান্ডামেন্টাল কিন্তু স্ট্রং, ফান্ডামেন্টাল খুব উইক নয়,
কিন্তু এক্সপেন্সিভ বেশি রয়েছে। এই এক্সপেন্সিভনেস থাকার জন্য কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু কারেকশন লেভেলটা কিছুটা দিন থাকবে আরো। আর দ্বিতীয়ত ব্যাপার সেটা বলবো, সেটা হচ্ছে অ্যানালিস্ট যারা রয়েছে ম্যাক্সিমাম তাদের মত অনুযায়ী কিন্তু বুলিশ রয়েছে এবং লং টার্মে একটা রিটার্ন ভালো দেবে। হয়ে গেল এটা। সেকেন্ড ঘটনার দিকে বলবো, সেটা হচ্ছে সেকেন্ড স্টক আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আমি কিন্তু এটা নিয়ে ওই চ্যানেলের ডিটেলস বলেছি, সুন্দর গল্প করে একদম ছবি এঁকে পুরো বলেছি, এখানে এখন কিছু বলছি না। শুধু শর্টে যেটা বলা দরকার সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এখন এই পরিস্থিতিতে ডাউন হওয়ার ব্যাপার নয়, মানে রিকভারি ব্যাপার চলছে, কিছু কাজ চলছে, যেরকম ধরনের এক নাম্বার এদের যাকে বলা হতে পারে ইন্স্যুরেন্স কভারের ব্যাপার রয়েছে, সেটা কাজ হয়ে যাবে। কারণ প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেখান গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের সঙ্গে এদের এরকম ঘটনা যে হরিয়ানা, যে সেখানে 590 কোটি টাকা মতো একটা চেঞ্জেস দেখা গেছিল, সেটার ইম্প্যাক্ট সব বলেছি। এখন এই মুহূর্তে রিস্ক রয়েছে, রিস্ক ছাড়া তো বলবো না, এত বড় একটা ঘটনা এর পরবর্তী ভবিষ্যতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনেকগুলো কনস্ট্যান্টের মুখে পড়বে। সেবিও রীতিমতো তদন্ত করছে, আর ভিজিলেন্স কমিশন ব্যাংক গঠন করেছে এবং ধরাও পড়েছে কজন, কাজ চলছে এর মধ্যে। তো আলটিমেটলি এর একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আমাদের ইনভেস্টারদের পড়লো, যেটা লং রানে গিয়ে আমরা দেখতে পারবো কিছুটা তো রিটার্ন আরও কারেকশন মোডে থাকবে। সুতরাং এইটা একটা ব্যাপার থাকলো। তৃতীয় ব্যাপার যেটা সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে কথা বলেছিল, সেটা হচ্ছে সৈকত কর। সৈকত, তুমি জানতে চেয়েছিলে হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে, এতগুলো কাজের মধ্যে একটু অসুবিধা হয়ে গেছে। বাই দ্য ওয়ে একটা কথা বলার, সেটা বই কিন্তু রেডি, কিন্তু দিতে পারছি না, এই হচ্ছে মুশকিল, পাঠাতে পারছি না। কাজের মধ্যে রেডি প্যাক তৈরি, যে মেল করেছিলে ওর জন্য পুরো রেডি হয়ে গেছে আমার। আমি এটা নিয়ে দেখি শনিবার কাল পরশুর মধ্যে ওটা পোস্ট করে দেবো, কালকে না হলে সোমবারের মধ্যে পোস্ট করছি। আর আরেকটা ঘটনা বলার ছিল, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজির বক্তব্যের মধ্যে প্রথমত কোম্পানিটা কি কাজ করে, এরও বিজনেসটা বলে দেখা দরকার। এর বিজনেস যেটা রয়েছে খুব ইন্টারেস্টিং বিজনেসের মধ্যে জেনারেটিভ এআই নিয়ে কিন্তু কাজ করছে কোম্পানিটা। এক নাম্বার জেনারেটিভ এআই এর উপর কাজ করে, ক্লাউড কম্পিউটিং এর উপর কাজ করে। আর 3 নাম্বার কাজ, কেন কথাটা বলছি এর পরে বলবো সেটা। আর 3 নাম্বার ব্যাপার সেটা হচ্ছে এদের যে কাজকর্মগুলো ইন্টারনেট অফ থিং, এই তিনটের উপর মেইনলি কাজ করে। এডুকেশন সিস্টেমের ওপরে সফটওয়্যার তৈরি আছে এদের, ব্যাংকিং ফাইন্যান্স যেটাকে বলছি ইন্স্যুরেন্স, সেখানে এদের সফটওয়্যার তৈরি রয়েছে। এইবারে আসছি আসল কথায়, সেটা হচ্ছে যে এইটা তো বিজনেস, কিন্তু রিটার্ন কোথায়? রিটার্ন ছাড়া আলটিমেট ইনভেস্টমেন্টটা বোকামো ছাড়া কিছু না। গোটা ইনভেস্ট করে বহু লোক ফেসে গেছে, দুটো কারণ ইনভেস্ট করেছে। অনেকে আইটি কোম্পানি আছে, কিন্তু অশোক সুতা মানে যিনি রয়েছেন এত বছর ধরে উনি ডাইরেক্টলি ছিলেন। ব্যাপার হচ্ছে কোম্পানিটা একটা এলটিআই মাইন্ডট্রি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিকে বিরাট বিখ্যাত কোম্পানি, সেটা দাঁড় করানোর পিছনে কিন্তু অশোক সুতার একটা বড় ভূমিকা রয়েছে। তিনি আবার নিজে উদ্যোগী হয়ে হ্যাপিয়েস্ট মাইন্ড তৈরি করেছে। ন্যাচারালি অর্ধেক লোক ছাপিয়েছে অশোক সুতাকে দেখে। এবারে যেখানে আইটির একটা বুম ছিল যখন, সেখানে সকলেই সেখানে চাপিয়েছে। এবার আইটি বুমটা কেটে যাওয়ার পরে কারেকশন হওয়া শুরু হয়েছে। এবারে আসছি সরাসরি প্রশ্নের দিকে, তাহলে এখন কি এক্সিট, বাই অর সেল? দেখো আমি পরিষ্কার বাংলা কথা দুটো জিনিস বুঝিয়ে দিয়ে ছাড়ছি। প্রথম হচ্ছে কোম্পানিটা কিন্তু এখনো লুক্রেটিভ জায়গায়, এআই রিলেটেড কাজকর্মগুলো, ক্লাউড কম্পিউটার কাজকর্মগুলো, এগুলো খুব লুক্রেটিভ, ঠিক আছে, কিন্তু প্রফিটেবিলিটি হচ্ছে না, একটা চমকদার প্রফিটেবিলিটি দেখা যাচ্ছে না মিড ক্যাপ লেভেলের কোম্পানি। তার কারণটা আমি বলি, এদের ম্যাক্সিমাম বিজনেস রেভিনিউ গ্রোথ আসছে ইউএসএ থেকে। এবারে এখানে 3টে পয়েন্ট আটকাচ্ছে। প্রথম হচ্ছে ইউএসএ যে অফিস এদের রয়েছে, অফিসগুলো রয়েছে ওখানে হেভি সমস্ত ইনভেস্টমেন্ট হয়েছে ওখানে। এখানে কিন্তু ইন্ডিয়া থেকে যে যারা কাজ করছিল ওদেরকে ইউএসএ আটকে দিয়েছে এবং ওখানে করা যাচ্ছে না, কমিয়ে দিয়েছে অনেক। দ্বিতীয় ব্যাপার আটকাচ্ছে H1B ভিসা রিলেটেড ব্যাপার, আর ডিটেলসে যাচ্ছি না, ওখানে অনেক সময় যাবে। দ্বিতীয়ত পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওখানে যে কাজ চলছে কিছু ডিলে হচ্ছে, ক্যাশ ফ্লো দেখবেন, শুধু ক্যাশ ফ্লো বলে না, অ্যানুয়াল রিপোর্টের কথা বলা রয়েছে। ডিলে হচ্ছে মানে প্রজেক্ট ডেলিভার হয়ে গেছে টাইমলি, কিন্তু রিটার্ন যেটা আসার কথা, প্রফিটটা বা রেভিনিউটা, সেটা আসছে না, আটকে গেছে। তার কারণ ইউএসের কিছু পলিসি চেঞ্জ হচ্ছে যে জন্য, এবং রিসেশন ফিয়ার। তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কোম্পানিগুলোতে পেমেন্ট করার আগে যে ধরনের পারমিশনগুলো দরকার পড়ছে
সেখানে কিন্তু আটকাচ্ছে ইউএস গভর্নমেন্ট। তো সেই ঘটনার মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ড পড়ে গেছে। আর লক্ষ্য রাখবেন একটা দিকে, সেটা হচ্ছে স্যাকসফট। স্যাকসফট, সোনাটা সফটওয়্যার, কম বেশি সব কিন্তু একই জায়গায় আটকে গেছে। সোনাটা সফটওয়্যার একসময় আমাদের মিলিয়ন, মানে আমি কি বলবো, ভালো বিশাল লেভেলের রিটার্ন দিচ্ছিল। এখন কিন্তু লক্ষ্য রাখবেন শুধু কারেকশন মোড, মানে কোথাও কোনো প্রফিট নেই। যেখানে আপনারা 200%, 100% প্রফিটে ছিলেন, আজ তার অবস্থা খুব খারাপ। হ্যাপিয়েস্ট মাইন্ড তাই এখন যা পরিস্থিতি, কোনো রকমভাবে অন্তত শর্ট টার্মে কোনো আশা আমি দেখছি না। শুধু গ্রেড হচ্ছে, আমি যেটা গল্পটা শুরু করেছিলাম, ঠিক ডাউন ট্রেন্ড হচ্ছে, এই আবার এই করতে করতে নামছে, আলটিমেটলি নেমে যাচ্ছে। নেমে গিয়ে একটা এদের সাপোর্ট তৈরি করবে। এই যেরকমভাবে সাপোর্ট হয়, প্রথম লেভেলে সাপোর্ট যেরকম থাকছে আমাদের S1, S2, S3, এবারে এই সাপোর্টটা যখন আমাদের প্রথম যে সাপোর্ট ভেঙে গেছে, সেকেন্ড সাপোর্টে দাঁড়িয়ে আছে, এবং তৃতীয় যখন সাপোর্টে নামবে, তখন কিন্তু এটার একটা কি বলবো, একটা অসুবিধার, মানে অনেকটা কারেকশনের জন্য দাঁড়াতে হবে। আমাদের ক্ষেত্রে যেরকম ছিল, প্রথমের দিকে যদি সাপোর্টগুলো থাকে, যেরকম আমরা দেখেছিলাম আমাদের 380 থেকে 373 রেঞ্জে দেখেছিলাম, তারপরে সেটা আরও কমানো হয়েছে, এবং আলটিমেটলি এখানে 358কে বেস করা যাচ্ছিল, সেটাকেও কিন্তু আলটিমেটলি নেমে গেছে। অর্থাৎ এখন একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, যতদিন পর্যন্ত না এর ক্ষেত্রে চেঞ্জেস না আসছে। আমি বলছি 358 পরে এটা চলে যাচ্ছে 343 বা 340-এর কাছে চলে যাচ্ছে, মানে এইরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তবে 340-এর যে ব্যারিয়ারটা আছে, ওটাকে ভেঙে নিচে নামলে অনেকটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে নেওয়া হচ্ছে। তো আজকের মতো শেষ করলাম এখানে, আবার কালকে দেখা হবে।